আপনি আমার আটকালেন কেন পূর্ণিমা? এত কেয়ারলেস মানুষদের চাকরি করারই কোনো প্রয়োজন নেই। শান্ত হন, বাচ্চা মানুষ সে, জেনে বুঝে তো আর করেনি। তারও নিশ্চয়ই কোনো আর্থিক সমস্যা আছে যার জন্য সে এই কাজ করছে। হয়তো সংসার আর পড়াশোনা চলে তার এই টাকায়। ম্যানেজারকে বললে সে এক্ষুনি ওকে কাজ থেকে বের করে দেবে, কিন্তু ওর যে দিনের দুমুঠো অন্ন আর জুটবে না। কি দরকার একটা ছোট ভুলের জন্য কারো মুখের অন্ন কাড়ার? রেহেবার ভুলে গেল পরিস্থিতি পরিবেশ, চেয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা অসুস্থ রমণীটার দিকে। কি অসামান্য রূপ তার! সূর্যের আলো যেন পিছলে যাচ্ছে তার ত্বক হতে, আলাদা দুটি ছড়াচ্ছে যেন চারিদিকে। অসুস্থ মুখটায় যেন রাজ্যের মোহনীয়তা ভর করা। আসলেই তো, সে তো অত গভীরভাবে ভেবে দেখেনি। রেহেবার হঠাৎই উপলব্ধি করল এই নারীটির শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণ দিকটাও একই রকম সুন্দর, যাকে বলে অসামান্যা, অদ্বিতীয়া। ক্যাফে থেকে বেরোতেই রেহেবার গাড়ি ঘুরিয়ে নিয়ে এলো। পুনে উঠে বসলো ড্রাইভিং সিটের পাশে। কিছু দূর যেতেই বুঝলো তার শরীরের পারদ ধীরে ধীরে আরো বেশি চড়েছে। হাত অনবরত কাঁপছে, চোখ লাল হয়ে ঘোলা হয়ে আসছে। পায়ের যন্ত্রণা তো আছেই। এত ধকল নিতে না পেরে পূর্ণি সিটে গা এলিয়ে চোখ বুজে বসে রইল। গাড়ি এসে থামলো একটা ক্লিনিকের সামনে। জ্বরের ঘরে আচ্ছন্ন পূর্ণি কিছু বলতে চাইল, কিন্তু শুধু হালকা ঠোঁট নাড়া ছাড়া কিছুই তেমন বোঝা গেল না তার। রেবার গাড়ি থামাতেই সিট বেল্ট খুলে দ্রুত নিজের বাম হাত পূর্ণির কপালে ছোঁল। ওহ শিট। গাড়ি হতে দ্রুত নেমে পূর্ণির সাইডে এসে গাড়ির দরজাটা খুলে কয়েকবার ডাকলো পূর্ণিমা বলে। তবে জ্বরের ঘরে পূর্ণি শুধু বিড়বিড় করতে লাগলো। রেহেবার এবার নিজের ঠোঁট কামড়ে চারিদিক পর্যবেক্ষণ করলো একবার, তারপরই হুট করে পূর্ণিকে কোলে তুলে এগিয়ে গেল ক্লিনিকের ভেতরে। ক্লিনিকের ভেতর গিয়েই সোজা একটা কেবিনে ঢুকে পড়ল রেহেবার। কিছু বলার প্রয়োজন মনে করল না। কেবিনের মধ্যে একটা বেডে পূর্ণিকে রেখে পাশেই বসল তার। এইসবে পর্যবেক্ষণ করলেন সামনে বসা বয়স ৬০ ডক্টর মালেহা এহসান। তার চোখ মুখ বলছে বেশ বিস্মিত সেও। রেহেবারকে নিজের পরিবারের লোকজন ব্যতীত আর কাউকে এখানে আনতে দেখেনি সে। রেহেবারের বাবার বান্ধবী হওয়ার দরুন ভীষণ ভালো সম্পর্ক রেহেবারের পরিবারের সাথে তার। ছোট্ট থেকেই রেহেবারের ভীষণ পছন্দের আন্টি, যার দরুন রেহেবারের গুটি কয়েক ফ্রেন্ডকেও সে চেনে। তবে তিনি যতদূর জানেন, কোনো অচেনা মানুষকে এইভাবে কোলে নিয়ে আসার মতো মানুষ রেহেবার নয়, তাও আবার মেয়ে। বিস্ময়ে সে জিজ্ঞেস করতেই ভুলে গেছে সবকিছু। রেহেবার নিজেই বলা শুরু করলো, আন্টি, ও জ্বরে সেন্সলেস হয়ে গেছে। মালেহার এবার ধ্যান ভাঙল, তাড়াহুড়ো করে বলল, ও বেটা, সরি সরি, তুমি সরো, দেখি আমি একটু। বলেই মালেহা এগিয়ে এসে পূর্ণিকে চেক আপ করলেন। চিন্তিত মুখ নিয়ে বললেন, শরীর তো ভীষণ খারাপ রেহেবার, ভয় পেয়েছিল কি খুব? রেহেবার উদ্বিগ্ন হয়ে বলল, হ্যাঁ আন্টি, ব্যথা পেয়েছে বেশ পায়ে। কোথায় দেখি? রেহেবার পূর্ণির পায়ের সামনেটা দেখালো। কালশিটে পড়ে থাকায় বেশি কসরত করতে হলো না দেখাতে, এমনিতে তা দৃশ্যমান। মালেহা দেখে বলল, বেশ ভালোই তো লেগেছে দেখছি, এটাও কিন্তু জ্বরের বড় কারণ। বলেই নিজের চেয়ারে বসে নিজের অ্যাসিস্ট্যান্টকে ডেকে কিছু মেডিসিন আর একটা ইঞ্জেকশন আনতে বললেন। মিনিট ৫ মধ্যে এসেও গেল তা। মালেহা তাড়াতাড়ি ইঞ্জেকশনটা ঠিক করে পূর্ণিকে দিতে যেতেই রেহেবার পূর্ণির হাতটা নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নিল। মালেহা দেখলেন, তবে কিছু বললেন না। চুপচাপ ইঞ্জেকশন দিয়ে নিজের চেয়ারে বসলেন। তবে রেহেবার পূর্ণির কাছেই বসে রইল। আন্টি, ওর শরীর কি খুব বেশি খারাপ? না রেহবার, তবে কয়েকটা দিনই সাবধানে চলতে হবে খুব। কিছু মেডিসিন আমি দিচ্ছি, আর কিছু বাইরের থেকে নিয়ে নিও। তা রেহবার বেটা, মেয়েটিকে জানতে পারি? রেহেবার পূর্ণির মুখের পানে চাইল। কি জবাব দেবে সে? কি হয় তার এই অজানা মেয়েটা, যাকে দেখলেই রেহেবার এলোমেলো হয়ে যায়, দক্ষ কাজেও ভুল করে বসে, দৃষ্টি সরাতে মন চায় না। অদৃশ্য এক দড়ি যেন টেনে নিয়ে যায় তার কাছে। এই যে এখন হুঁশ হারানো চেহারাটাও তাকে চুম্বকের মতো টানছে। নিষ্পাপ মলিন চেহারা, ঠোঁট দুটো জ্বরের কারণে ধীরে ধীরে শুকিয়ে এলো। তা দেখে রেহেবারের গলা মুহূর্তেই শুকিয়ে গেল। চোখ বন্ধ করে দম ছেড়ে বলল, সামওয়ান স্পেশাল আন্টি। মালেহা হাসলেন। তার এই বয়সে এসে এসব আন্দাজ করা কঠিন কিছু না। তবে তিনি বেশ অবাক। রেহেবারের সাথে জড়িত কোনো মেয়ের নামই আজ পর্যন্ত সে শোনেনি। আর তার যা চণ্ডাল রাগ, মালেহা তো নিজেই বেশ ভয় পায় তা। বাড়ির লোকও তাই, তাও জানে মালেহা।
তাই রেহেবারের বিষয়টায় বেশ অবাকের সাথে খুশিও হলেন তিনি। তা রেহবার মেয়েটাকে আমার বড্ড চেনা চেনা লাগছে। রেহেবার অবাক হয়ে বলল, পূর্ণিমাকে? কিন্তু ও দেশে এসেছে কয়েকটা দিন আগে। জানি না বেটা, আমি কোথায় দেখেছি মনে পড়ছে না ঠিক। পড়লে বলবো খন। তবে একটু খেয়াল রেখো, ওর শরীরটা ভীষণ দুর্বল। রেহেবার ঘাড় নাড়িয়ে প্রেসক্রিপশনটা নিল। তখনই পাশ থেকে একটা ভাঙা রিনরিনে গলা শোনা গেল। রেহবার, রেহেবার দ্রুত পাশে ফিরল। পূর্ণিকে চোখ খুলতে দেখে হাত ধরে উঠে বসালো তাকে। পূর্ণি মাথা ধরে বসে বলল, আমরা ক্লিনিকে আছি পূর্ণিমা, আর উনি ডক্টর মালেহা, তোমার ট্রিটমেন্ট করছেন উনি। মালেহা আবার নিজেই হাসি মুখে বলল। হ্যালো মিস বিউটিফুল লেডি। পূর্ণিমাও সেই হাসির পরিবর্তে মুচকি এসে বললেও, হ্যালো ডক্টর। আমার কিন্তু ডক্টর ছাড়া আরেকটা পরিচয় আছে। আমি রেহবারের আন্টি। তুমি যেহেতু রেহবারের ফ্রেন্ড, তুমিও আমায় আন্টি ডাকতে পারো, কেমন? পূর্ণিমা মুচকি এসে মাথা নাড়ালো। তার শরীর এই মুহূর্তে ভীষণ দুর্বল লাগছে। কথা বাড়াতে আর ইচ্ছে হচ্ছে না। রেহেবার বুঝলো বোধহয়, তাই মালেহাকে বিদায় জানিয়ে পূর্ণিকে পুনরায় কোলে তুলে নিল। এবার পূর্ণি চোখ বড় বড় করে উঠল। লজ্জায় হাঁসফাঁস করে উঠল তার সারা অঙ্গ। মালেহার সামনে বেশ লজ্জা পেল সে। রেহেবারের বাহুতে হালকা ধাক্কা দিয়ে মিনমিন করে বলল, রেহবার, করছেন কি? আমি যেতে পারবো হেঁটে। রেহেবার এবার সরু চোখে তাকাতেই পূর্ণি চুপ হয়ে গেল। আবার যদি ধমকায়, এই অসুস্থ শরীরে সে আর ধমক টমক নিতে পারবে না। যদি আবার অজ্ঞান হয়ে যায়। রেহেবার পূর্ণির চুপ করে দেখে আলতো হাসল, তাও পূর্ণির অগোচরে। পূর্ণি যখন তার রাগ দেখে বিড়াল ছানার মতো গুটিয়ে যায়, তখন অজান্তেই ভীষণ ভালো লাগে তার। মন চায় আরো একটু ধমক দিতে, শুধু এই চেহারাটা দেখার জন্য। মালেহাকে বিদায় দিয়ে এসে পূর্ণিকে গাড়িতে বসিয়ে দিল। নিজে এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করা শুরু করলো। গাড়ি কিছু দূর যেতেই পূর্ণি ইতস্তত করে হাত কচলাতে কচলাতে বলল, বলছি, আমার ফোনটা কি আপনার কাছে আছে? রেহেবার পূর্ণির চিন্তাতেই বিভোর ছিল। হঠাৎ আসা প্রশ্নের ঘর থেকে বেরিয়ে বলল, না। পূর্ণির মুখটা এবার একটুখানি হয়ে গেল। মুখে হতাশার ছাপ স্পষ্ট হয়ে উঠল। রেহেবার আর চোখে সেই দিকে দেখতেই তার বুকটা ধক করে উঠল। এই মলিন চেহারা যেন তার বুকে ছুরিকাঘাত করল। গাড়িটা সাইডে দাঁড় করিয়ে নরম গলায় বলল, পূর্ণিমা, আই এম সরি ফর দ্য লাস্ট নাইট। পূর্ণি ভারী অবাক হল। গত রাতের জন্য রেহেবা তার কাছে ক্ষমা চাইছে, কিন্তু কেন? উল্টে তার তো রেহেবারকে থ্যাংক ইউ জানানো উচিত, তার প্রাণ বাঁচানোর জন্য। সরি, কিন্তু কেন? রেহেবার পাশ থেকে ফোনের ব্যাগটা বের করে পূর্ণির দিকে এগিয়ে দিল। পূর্ণি অবাক হয়ে ব্যাগটা নিয়ে তার ভিতর দেখতেই চমকে প্রশ্ন করল, নিউ ফোন, বাট হোয়াই? রেহেবার ফোঁস করে ভারী শ্বাস ছেড়ে বলল, গত রাতের আগের মাথায় আমি আপনার ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তাই। পূর্ণি অবাক সাথে বিস্মিত। তার অত দরকারি ফোনটা কিনা রেহেবার ছুঁড়ে ফেলে দিয়েছে। তার এবার ভীষণ রাগ হলো। রাগটা কেন রেহেবারকে তার ফোনটার উপরে দেখাতে হলো? এখন তো এই কঠিন মানবটাকে কিছু বলাও যাবে না। এক তো তার ঋণ পূর্ণির কাছে, দ্বিতীয় সে ভীষণ ভয় পায় সামনের মানুষটাকে। পূর্ণি চুপচাপ ব্যাগটা গাড়ির সামনে রেখে বলল, আমার এটার প্রয়োজন নেই রেহবার। ফোন কেনার সামর্থ্য আমার আছে, তবে ওই ফোনে আমার জরুরি অনেক জিনিস ছিল, যা ফোনের থেকেও অনেক মূল্যবান আমার কাছে। তাই ওটা যখন নেই, এটারও প্রয়োজন নেই আমার। রেহেবারের কথাগুলো বোধহয় পছন্দ হলো না। তার দেওয়া জিনিস পূর্ণি ফিরিয়ে দিচ্ছে। মাথাটা হঠাৎ করে ভীষণ গরম হয়ে গেল। চোখ দুটো লাল হয়ে উঠল তার। মাথা গরম হলে নিজের উপরই কন্ট্রোল থাকে না যে সে কি করে বসে। এই যে এখন তার হঠাৎই রাগের পারদ ধীরে ধীরে সীমানা ছাড়াচ্ছে। রেহেবার রেগে গাড়ির স্টিয়ারিংয়ে নিজের হাত খুব জোরে বাড়ি মারল। পূর্ণি এবার চমকে উঠে ভয়ে সিটিয়ে গেল। ভুল কিছু বলে ফেলল নাকি সে? কিন্তু যা সত্যি সে তো ওইটুকুই বলেছে। রেহেবার এবার পূর্ণির ডান হাতের বাহু চেপে নিজের দিকে কিছুটা টেনে এনে শক্ত গলায় বলল, আমার রাগ ওঠাবেন না পূর্ণিমা। রাগলে আমি নিজেই নিজের উপর কন্ট্রোল হারাই। আমি আপনার ফোন ভেঙেছে, আর আই এম সরি ফর দ্যাট। ভরপাই হিসেবে আপনাকে ফোনটা নিতেই হবে। এবার ফোনটা নিয়ে আপনি নিজের কাছে রাখবেন নাকি ফেলে দেবেন, আই ডোন্ট কেয়ার। বলেই ছেড়ে নিজের সিটে ঠিকঠাক ভাবে বসে গাড়ি চালাতে শুরু করল। পূর্ণি আর কিছু বলার মতো ভাষা পেল না। ভয় পেয়েছে সে। চোখে জল ভর করে এলো।
গাল নাক ইতিমধ্যেই লাল হয়ে উঠেছে। রেহেবার এবার পূর্ণির দিকে তাকাতেই তার নজরে এলো মলিন অভিমানের চেহারাটা। রেহেবার এবার নিজেকেই নিজে দু চারটা গালি দিল। কেন যে তার রাগ কন্ট্রোলে থাকে না কে জানে। কোমল মেয়েটাকে বোধহয় আবার ভয় পাইয়ে দিল। না, এবার থেকে যে করি হোক রাগের উপর কন্ট্রোল আনতেই হবে তাকে। কিছু দূর গিয়ে রেহেবার একটা ফার্মেসি থেকে বাকি মেডিসিনগুলো কিনে এনে পূর্ণিকে বুঝিয়ে দিল। পূর্ণি কথা বলল না, শুধু মাথা নেড়ে সায় জানালো। রেহেবারের এবার মন তৃষ্ণার্ত হয়ে উঠল রিনরিনি মিষ্টি গলাটা একবার শোনার জন্য। এর জন্য সে নিজেই দু একটা কথা জিজ্ঞেস করল, তবে পূর্ণি শুধু হুঁ হ্যাঁ বলেই কাটিয়ে দিল তা। রেহেবার তা দেখে আর কথা বাড়ল না। মনের মধ্যে হাজার সৈন্য যেন তার বিপক্ষে যুদ্ধে নেমেছে। 8 ঘন্টার কাছাকাছি রেহেবার পুশ-আপ দিয়ে যাচ্ছে। নিজের উপর থেকে যেন রাগ কমছে না তার। বাড়ি আসার পর থেকেই খেতে শুতে শুধু ওই একটা মলিন চেহারাই সামনে ভেসে উঠছে। আর যতবার ওই চেহারা চোখের সামনে ভাসছে ততবার মনে হচ্ছে মেয়েটাকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলতে। তবে যদি তার এই অস্বস্তি একটু কমতো। পূর্ণিকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার পর সে শুধু থ্যাঙ্কস বলে ভিতরে চলে গেছে। এ যেন আরো পোড়াচ্ছে তাকে। রেহেবারের এক্সারসাইজের সময়টুকু জুড়ে কেউ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ খেলা করে বেড়াচ্ছে সামনের ঘর্মাক্ত চওড়া প্রশস্ত দেহের উপর। মনে তাকে একান্ত করে পাওয়ার ধারণা তার মুখে এনে দিয়েছে বাঁকা হাসি। রেহেবার উঠে দাঁড়ালো। পাশে রাখা টাওয়াল দিয়ে ঘাম মুছে পিছন না ঘুরেই শক্ত গলায় বলল, এই জায়গাটা শুধুই বাড়ির লোকেদের জন্য, বাইরের মানুষদের জন্য নয়। পূর্ণি হালকা চমলে উঠল, মুখটা ইনোসেন্ট বানিয়ে ঢং করে বলল, বারে আমি কি পর নাকি এই বাড়ির? তুমি নাইবা আমাকে আপন ভাবতে পারো, আমি তো তোমাদের আপন ভাবি। রেহেবার এবার ক্রূরভাবে হেসে পিছন ফিরে বলল, পূর্ণা, আমি লাস্ট বার ওয়ার্ন করছি, চাচি তোমার নিজের কাছে ভালোবেসে রাখলেও বাড়িটা কিন্তু চাচির নয়, তাই ডোন্ট ক্রস ইউর লিমিট। নেক্সট টাইম আমার আশেপাশে দেখতে পেলে আমি নিজ দায়িত্বে তোমায় বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করব। বলেই রেহেবার দাঁড়ালো না, গটগট করে ছাদ থেকে নিচে নেমে গেল সিঁড়ি দিয়ে। পূর্ণা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। প্রত্যেকবারই সে অপমানিত হয়, তার গা সওয়া হয়ে গেছে এসব। তাও মাঝে মাঝেই রেহেবারের কথা শুনলে তার গা জ্বলে যায়। আজও তাই হলো। পূর্ণা রেগে রেলিংয়ের উপর রাখা ফুলের টপটা আশ্রে ফেলে চিল্লিয়ে উঠল, রেহেবার তোমাকে হাসিল করবই আমি। এক এক করে যেমন এলা পূর্ণিকে তোমার জীবন থেকে সরিয়েছি, এই নতুন মেয়েটিকেও সরাবো। তার আগে আমায় খোঁজ নিতে হবে নতুন মেয়েটিকে, যার জন্য রেহেবার এত পাগল। বলেই বিড়বিড় করতে করতে সেও সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। দেখতে দেখতে গড়িয়েছে বেশ কয়েকটা দিন। পূর্ণির চেয়েও এই কয়েকটা দিন বাইরে বেরোতে পারেনি। জ্বর কমলেও পায়ে ব্যথা আর শরীর ভীষণ দুর্বল এখনো তার। কোকোকেও তাই মিহাল নিজে এসে দিয়ে গেছে। কয়েকদিন ঘরেই রেস্ট করতে বলে গেছে সেও। পূর্ণি ফোনে চলা এন্টারটেইনিং ভিডিওটা বন্ধ হতেই কোকো ঘেউ ঘেউ করে উঠল। কি সুন্দর সে আরাম করে বিন ব্যাগের উপর শুয়ে ভিডিও দেখছিল। তা না, পূর্ণি নিজের বিরক্ত লাগছে বলে সেটা ঠাস করে বন্ধ করে দিল। সেই অভিযোগই করছে কোকো এখন ঘেউ ঘেউ করে। পূর্ণি ব্রুকুচকে তাকালো কোকোর দিকে। ফোনটা পাশে রাখতে রাখতে বলল, কি হয়েছে, কি চাই আপনার? কোকো ঘেউ ঘেউ থামিয়ে বিছানায় লাফিয়ে উঠল। নিজের সামনে ডান পা বাড়িয়ে ফোনের উপর রেখে পূর্ণির দিকে ঠেলে দিল সেটা। পূর্ণি চোখ ছোট ছোট করে দেখে ফিক করে হেসে ফেলল। কোকোকে কোলে তুলে আদর করতে করতে বলল, আজ অনেক হয়েছে কোকো, ঘুমোতে চলুন। কটা বাজে দেখেছেন? কোকো নিজের স্বভাববশত এবার সব রাগ ভুলে পূর্ণিকে আদর করতে লাগলো। বার কয়েক নিজের জিভ দিয়ে চেটে দিল পূর্ণির গাল। পূর্ণি খিলখিল করে হেসে উঠে কোকোকে আদর করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিছু সময় অতিবাহিত হতেই পূর্ণি বুঝলো কোকো ঘুমিয়ে গেছে। পূর্ণি আস্তে করে কোকোকে একটা কিস করে উঠে এলো বিছানা থেকে। ফোন নিয়ে কল লাগালো পড়ুয়া বেগমের নাম্বারে। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে উচ্ছ্বাসিত কণ্ঠ ভেসে এলো, কেমন আছিস সোনা? পূর্ণি হালকা হেসে বলল, ভালো আম্মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বাবু। হসপিটাল যাচ্ছিস এখন? না মাম্মা, কাল যাব, কিন্তু তুমি আমায় সত্যি বলো তো, তুমি কেন আসছো না কয়েকদিন দেখা করতে? আসলে বাবু ওই আমার বড্ড কাজের চাপ এখন। তুমি মিথ্যা বলতে একদম পারো না মাম্মা। পূর্ব বেগম বড় নিঃশ্বাস ছাড়লেন। মেয়েটা অবহেলায় বড় হলে কি হবে, ছোট থেকেই সে একটু বেশিই বুঝদার। পূর্বা বেগম আর ঢাকতে চাইলেন না, আমতা আমতা করে বললেন,
আসলে শোনা, দুদিন আগে মাথাটা একটু চক্কর দিয়ে উঠেছিল, তাই পাটা একটু পিছলে গিয়ে কেটে গেছে। তুই চিন্তা করিস না, আমি দেখছি কাল কিছু করে যদি যাওয়া যায়। তোমায় আর এই জায়গায় আসতে হবে না মাম্মা, আমি যাব না। পূর্ণির এই শান্ত বাক্য যেন পূর্বা বেগমকে 400 ভোল্টের শক দিল। তিনি হতভম্ব হয়ে কথা বলতেই ভুলে গেলেন। কিছুক্ষণ সময় নিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, তুই এই বাড়ি আসবি সোনা? সত্যি? হুম। রেস্ট নিতে বলে পূর্ণি ফোন কেটে দম ছাড়ল। সে ওই বাড়ি যে উদ্দেশ্যে যাচ্ছে সেটা যেন পূর্ণ হয়। এমনিতেই তার আর কয়েকটা দিন আছে বিড়িতে। তার আগে সব সম্পর্কের জোট সে পরিষ্কার করে যেতে চায়। পূর্ণি ভীষণ কষ্ট করে নিজের পূর্ব অনুভূতিগুলো নিজের মধ্যে আশা থেকে আটকাচ্ছে। কিন্তু আর কত, সে যে এত শক্ত ধাতুর নয়। কিন্তু আর তাকে দুর্বল হলে চলবে না। ভীষণ কষ্টে সে ওই জায়গা থেকে বেরিয়েছে, আর না। সকাল হতেই পূর্ণি রেডি হয়ে বেরিয়ে গেল। ট্যাক্সি গিয়ে থামলো শেখ বাড়ির সামনে। পূর্ণি ভাড়া মিটিয়ে এসে দাঁড়ালো শেখ বাড়ির চৌকাঠে। মুহূর্তেই চোখের সামনে জল জল করে উঠল ছোটবেলা থেকে এখনকার সমস্ত অবহেলা, এই বাড়িতে ঠাঁই না হওয়ার দৃশ্য। চোখের কোণায় জল আসতেই নিজেকে সামনে নিল পূর্ণি। লম্বা একটা শ্বাস নিয়ে প্রবেশ করলো বাড়ির ভেতর। বড়মণি বড়মণি বলে ছুটে এলো শেখ বাড়িতে। রান্নার জন্য কর্তব্যরত রাহেলা এসে জড়িয়ে ধরল পূর্ণিকে। পূর্ণিও হেসে আগলে নিল তাকে। এই স্বার্থের দুনিয়াতেও কেউ কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে ভেবেই মনটা বেশ হালকা হয়ে গেল। পূর্ণির আসার কথা শুনে পূর্বা বেগম হুলস্থুল লাগিয়ে দিলেন যেন। কি খাবি, কতক্ষণ থাকবি, আজ এখানে থেকে জানা। শেষে অতিষ্ঠ হয়ে পূর্ণি ছোট্ট ধমক লাগাতে বাধ্য হয়েছে। ঘণ্টাখানেক পূর্ণি পূর্বা বেগমের সাথে গল্প করেই কাটিয়ে দিল। পূর্ণি হঠাৎ করে বলে উঠল, মাম্মা, আমার ডিভোর্স পেপারটা একটু বের করে দেবে? পূর্বা বেগম এবার থমকালেন। হয়তো বুঝতে পারলেন পূর্ণির এখানে আসার আসল কারণ। তিনি হঠাৎ একটু ঘাবড়ালেন, তবে কোনো প্রশ্ন করলেন না। তিনি এখন বুঝেছেন যে সম্পর্কের ভবিষ্যৎ নেই, সেই সম্পর্ক তিনি কিভাবেই বা আর টেকাবেন। এর থেকে যাতে নিজের মেয়ে সুখী থাকে তাতেই ফোকাস করা উচিত বোধ হয়। তিনি আলমারি থেকে সেই পুরনো ডিভোর্স পেপারটা এনে পূর্ণির হাতে দিলেন। পূর্ণি ডিভোর্স পেপারটা হাতে নিয়ে কিছুক্ষণ চোখ বোলালো তাতে। ব্রুকুচ কেলো তার। ডিভোর্স পেপারটা ব্যাগে রেখে বলল, আজ আছি আম্মা, হসপিটাল যেতে হবে। পূর্বা বেগম আর আটকালেন না। পূর্ণি ব্যাগ নিয়ে নিচে নামতেই দেখলেন আফতাব শেখ প্রবেশ করছেন ভিতরে। পূর্ণি দীর্ঘশ্বাস ছাড়ল। যত ভাবেই মানুষগুলোকে এড়িয়ে চলবে তত যেন আরো বেশি এসে দাঁড়ায় তার সামনে। আফতাব শেখ পূর্ণিকে দেখে দাঁড়িয়ে গেলেন। দেখেই বোঝা যাচ্ছে বেশ অবাক তিনি। পরপরই হেসে এগিয়ে এসে বললেন, কেমন আছো মামুনি? তা হঠাৎ এই বাড়িতে? পূর্ণি হালকা হেসে বলল, এখানে যতদিন আমার মা থাকবে ততদিন আমি এখানে আসবো মিস্টার শেখ। আফতাব শেখ হকচকিয়ে গেলেন। বুঝলেন ভুল করে ভুল প্রশ্ন করে ফেলেছেন, তাই শুধরে নিয়ে বললেন, আরে না না মামুনি, আমি তেমনভাবে বলিনি। আর আমি তো তোমার আব্বু। আব্বুকে কেউ নাম ধরে ডাকে বলো? পূর্ণি হাসল, তবে তাচ্ছিল্যের হাসি। তারপর বলল, আপনি অবশ্যই আব্বু, তবে আমার না, পূর্ণার। আমার আব্বু হওয়ার যোগ্যতা আপনি অর্জন করতে পারেননি। আসি মিস্টার শেখ, ভালো থাকবেন। পূর্ণি আর কোনো দিকে না তাকিয়ে শেখ বাড়ি থেকে সোজা বেরিয়ে এলো। সামনের মোড় থেকে ট্যাক্সিতে উঠে রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে। এতক্ষণ সামনে রাখলেও গাড়িতে উঠতেই দু চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। কিসের বাড়ি, কিসের আব্বু, যেখানে ছোট থেকে তাকে অন্য বাড়িতে একা একটা ছোট্ট রুমে সারা জীবন পার করতে হয়েছে, যেখানে তার ডাইনিং রুমে পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল না। না খেয়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নিত না। তারা আজ সম্পর্কের দাবি রাখছে পূর্ণির কাছে। কিভাবে? গাড়ি হসপিটালের সামনে এসে থামতেই পূর্ণি চোখের জল মুছে ভাড়া মিটিয়ে নেমে এলো গাড়ি থেকে। মনমরা হয়ে শুরু করলো তার নিত্যদিনের পশু সেবা। কিছু সময় অতিবাহিত হতেই একটা স্বল্প পরিচিত স্বর ভেসে এলো কানে। আরে পূর্ণিমা না? পূর্ণি চোখ তুলে তাকিয়ে হেসে বলল, আরে আশরাফ সাহেব, আসুন আসুন। আশরাফ এসে এগিয়ে এসে পূর্ণিমার সামনে চেয়ার টেনে বসল। হাতের বিড়ালটাকে টেবিলের উপর রেখে বলল, কেমন আছেন এখন পূর্ণিমা? পূর্ণি হেসে বলল, বেটার। তাও কি আপনার কিটি? এতক্ষণে ছোট্ট বিড়াল ছানাটা হেঁটে পূর্ণির কাছে গিয়ে মুখ তুলে গোল গোল চোখে তাকিয়ে আছে। তা দেখে আশরাফ হেসে বলল, ঠিক আমার না, আমার বোনের। তবে যা দেখে মনে হচ্ছে আপনাকেও ভীষণ পছন্দ করেছে। পূর্ণি হেসে বিড়াল ছানাটাকে কোলে নিয়ে বলল। আশরাফ টুকটাক কথা বলে কিটির পাটা দেখালো। পূর্ণি সব ভালো করে দেখে চিন্তিত মুখ নিয়ে বলল, পাটা তো ভেঙে গেছে, কিছুদিন পুরো ট্রিটমেন্টের ওপর রাখতে হবে।
অসুবিধে নেই, যতদিন লাগে লাগুক, ওকে আপনি সুস্থ করে দিন। বোনের বড্ড আদরের। পূর্ণি হালকা হেসে প্রেসক্রিপশন লিখতে লাগলো। রেহেবার গাড়ি থেকে নেমে একবার হসপিটালের দিকে চাইল। গত 3 দিন সে এখানে এসে ঘুরে গেছে, কিন্তু আকাঙ্ক্ষিত মানুষটার দেখা পায়নি একবারও। কি থেকে কি হলো রেহেবার ভেবেই উঠতে পারল না। 2 দিন আগে যে মেয়েকে সে চিনত না, তার জন্য আজ গত 3 দিন সে ঠিক মতো খেতে ঘুমোতে পারছে না। খাওয়া ঘুম দূর, কাজেও ফোকাস পর্যন্ত করতে পারছে না সে। অজানা এক অনুভূতির ঢেউ দাপিয়ে বেড়াচ্ছে সারা শরীর জুড়ে যেন। তাহলে কি সে প্রেমে পড়ল? বয়স 32-এর সিনিয়র দাপুটে সিআইডি অফিসার শেষে কিনা এমন এক মেয়ের প্রেমে পড়ল যে কিনা তার চাওয়া ক্রাইটেরিয়ার সম্পূর্ণ বিপরীত। কিন্তু এসব ভেবে এখন আর কি কাজ? যা হওয়ার তা তো হয়েই গেছে। রেহেবার ফোঁস করে দম ফেলে দ্রুত পা চালিয়ে পৌঁছল পূর্ণির কেবিনের সামনে। মুহূর্তের অপেক্ষা যেন সহ্য হচ্ছে না আর। তবে কেবিনে আসার পর যা দৃশ্য দেখল তাতে তার মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। নির্ঘুম রক্তিম লাল চোখগুলো যেন আরো লাল হয়ে উঠল। পূর্ণি আশরাফের কথায় হেসে হেসে উত্তর দিচ্ছে। বেশ খুশি লাগছে তাকে। কই, রেহেবারের সাথে তো এমন হেসে হেসে কথা বলে না। সবসময় ভয়ে ভয়ে থাকে, যেন সে রাক্ষস। রেহেবার দরজায় 2বার নক করেই ভিতরে গিয়ে 2 হাত পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে বলল, মিস পূর্ণিমা, আমার আপনার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে। আশরাফের হঠাৎ করে চোয়াল শক্ত হয়ে এলো। দৃষ্টিপাত করল রেহেবারের পানে। রেহেবারের কঠিন শিকারী দৃষ্টি তার দিকেই ছিল। এজন্য দৃষ্টিতেই দ্বন্দ্বে লেগে গেল। কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। পুনি এবার একটু হতবাক হলো রেহেবারকে এখানে দেখে। ফোনটার স্বল্প ডাক তো আছেই, তার সাথে সকালে ডিভোর্স পেপারে সাইন দেখে বারবার তার চোখের সামনের অন্ধকার রাতগুলো ভেসে উঠেছে। সে আর চায় না এই মানুষটার মুখোমুখি হতে। আবার মায়ায় আটকে গেলে এবার আর মরা ছাড়া কোনো উপায় থাকবে না তার কাছে। পূর্ণি নিজেকে সামলে ধীর স্বরে বলল, আপনি বলতে পারেন এইখানে। রেহেবার চোয়াল শক্ত করে পূর্ণির দিকে তাকিয়ে বলল, ইটস কোয়াইট পার্সোনাল। আশরাফ ব্যঙ্গ করে হেসে বলল, তা আজকাল অফিসারদের স্পেশাল কোনো ছাড় আছে নাকি, যে তারা একজন ফিমেল ডক্টরের কেবিনে পারমিশন ছাড়াই ঢুকে যেতে পারে? রেহেবারের মাথায় অলরেডি আগুন জ্বলছিল। এবার যেন আশরাফ পেট্রোল ঢাললো তাতে। রেহেবারের রাগ সীমানা ছাড়ল। হুট করেই সামনে বসে আশরাফের কলার টেনে দাঁড় করালো। আশরাফও এবার চুপ রইল না, সেও রেহেবারের কলার টেনে ধরল। ডান হাত মুষ্টিবদ্ধ করে মারতে যেতেই রেহেবার তা বাম হাত দিয়ে সহজেই আটকে দিল। নিজের কলার দিকে এক ঝলক দেখেই চল শক্ত করে বাম হাত দিয়েই একটা ঘুষি মারতেই আশরাফ গিয়ে উল্টে বেডের সাথে ধাক্কা খেল। রেহেবারের দক্ষ হাত সময় না নিয়ে পুনরায় টেনে তুলল তাকে। পূর্ণির এতক্ষণে হুঁশ ফিরল আশরাফের নাক দিয়ে রক্ত গড়াতে দেখে। সেকেন্ড কয়েকের মধ্যে কি থেকে কি হলো সেটাই বুঝতে সময় লাগলো তার এতক্ষণ। বুঝতেই চেঁচিয়ে উঠল, স্টপ ইট! রেহেবার যেন শুনতেই পেল না। রাগলে তার এমনি দিন দুনিয়া ভুলে বসে। এখনও তাই হলো। আশরাফের সাথে হাতাহাতি লেগে গেল। পূর্ণি এবার আর না পেরে এগিয়ে গিয়ে আশরাফকে কাট করে দাঁড়িয়ে দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠল, এনাফ রেহেবার, করছেন কি? এটা আমার কেবিন, কোনো মারপিট করার জায়গা নয়। রেহেবারের যে হাতটা উঠেছিল আশরাফকে পরের ঘুষিটা মারার জন্য, সেটা ধীরে ধীরে নেমে গেল অস্থির হওয়া প্রিয় মুখটা দেখে। রাগটা হঠাৎই দপ করে নিভে গেল। অবাক হয়ে বলল, আপনি এখন ওর সাইড নিয়ে আমায় বলবেন পূর্ণিমা? পূর্ণি এবার প্রথমবার শক্ত গলায় বলল, দরকার হলে বলবো রেহেবার, কারণ মারপিটটা আগে আপনি শুরু করেছেন। রেহেবার আশরাফের দিকে দৃষ্টি দিয়ে দেখল সে নিজের তর্জনী আঙুলে নিজের রক্ত দিয়ে রেহেবারের দিকে তাকিয়ে বাঁকা হাসছে। রেহেবারের চোয়াল শক্ত হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করে পূর্ণিকে এক ঝলক দেখে সামলে নিল নিজেকে। তারপর নিজেকে সামলে বলল, আপনার যদি তেমনই মনে হয় তবে সরি ফর ডিস্টার্বিং। আমি শুধু আপনার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে এসেছিলাম। পূর্ণি আগের টোনেই বলল। রেহেবার এবার আহত দৃষ্টিতে পূর্ণির দিকে তাকিয়ে বলল, ওকে, সরি। বলেই মুহূর্তে চোখের চাহনি ক্ষিপ্ত করে আশরাফের দিকে তাকিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। পূর্ণি রেহেবারের যাওয়ার পানে চেয়ে রইল। এর মধ্যে আশরাফের আওয়াজ শোনা গেল, পূর্ণিমা, কি ব্লিডিং তো হালকা হচ্ছে এখনো। আরে ব্যাপার না, ঠিক হয়ে যাবে। পূর্ণি শুনল না। যতই হোক তার কেবিনে এসে হয়েছে, তাও আবার তাকে জড়িয়ে। সে এইভাবে বিষয়টাকে এড়িয়ে যেতে পারে না। তাই ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে তুলো বের করে আশরাফের ব্লাডগুলো পরিষ্কার করে দিল। শেষ পর্যায়ে তুম করে একটা আওয়াজ পেতেই পূর্ণি পিছন ঘুরে দেখল রেহেবার একটা ফোন জোরে তার টেবিলে রেখেছে। রেখেই মিনিট কয়েকের মধ্যেই আবার সেই অগ্নিদৃষ্টি পূর্ণির উপর বর্ষণ করে চলে গেল।
পুনি অবাক হয়ে ফোনটার দিকে চাইল। আশরাফ একটু অবাক হলেও পাত্তা দিল না। পুনি আশরাফের বিড়াল ছানাটাকে রেখে দিতে বলল হসপিটালে কয়েকদিনের জন্য। আশরাফ তারপর টুকটাক কথা বলেই বিদায় নিল। যাওয়ার আগে ফোন নম্বর নিতে ভুলল না। তবে পুনি আশরাফকে বিদায় দিয়ে টেবিলে রাখা ফোনটা হাতে নিতেই অবাক হয়ে গেল। এটা তো তার সেই ফোনটা যেটা রেহেবার রাগের মাথায় ফেলে দিয়েছিল। এটা আবার রিপেয়ার করা, মানে কি রেহেবার আবার ওই জঙ্গলে গিয়েছিল, গিয়ে তার ফোন খুঁজে এনেছে সে, আবার রিপেয়ারিংও করিয়েছে। কিন্তু কেন? এসব মাথায় আসতেই পুনি ধপ করে নিজের চেয়ারে বসে পড়ল। এতটা বিস্মিত বোধ হয় সে প্রথমবার হলো। এবার বেশ গিল্টি ফিল হলো নিজের ব্যবহারে। অতটাও রুডভাবে না বললেও হতো। সে নিজেই তো দরজা খুলে রেখেছিল, রেহেবার তো তাও নক করে ঢুকেছে। এখানে তার ভুল তো নেই। এইসব নানান কথা ভেবে পূর্ণি চোখ বন্ধ করে দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে বসে রইল। এই পুনি মাথা তুলে নিজের কলিগ জেসমিনকে দেখল তার অপর প্রান্তে হাসি মুখে বসে থাকতে। পুনিও সেই হাসির পরিবর্তে এক চিলটা হাসি ফিরিয়ে দিয়ে বলল, কিছু বলবে জেসমিন? জেসমিন হাসি মুখে বলল, তোমার ফাইটিং কেমন লাগে পূর্ণি? হঠাৎ এমন প্রশ্ন কেন? আহা বলোই না। ওই মোটামুটি লাগে। অপ্রস্তুত ভাবে বলল পূর্ণি। কিছুক্ষণ আগের দৃশ্য ভেসে উঠল সামনে। মুভিতে দেখা একরকম আর সামনে একরকম। সে বেশি চিৎকার বা রক্ত কোনো কিছুই বেশি নিতে পারে না, ভীষণ ভয় পায়। তাই বলে যে অ্যাকশন ভালোবাসে না তা না। জেসমিন এবার উত্তেজিত হয়ে বলল, তার মানে ভালোই লাগে। শোনো না, আমার কাছে 2টো টিকিট আছে, আজ ডিউটির পর আমার সাথে যাবে শো দেখতে। পুনি এবার কনফিউশনে পড়ল। মন মেজাজ তার এমনি ভালো নেই। পরে ভাবল সে এমন এক মানুষ যাকে নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজেরই নিতে হবে, তাই নিজেকে প্রায়োরিটি দেওয়া আগে। সেইভাবেই রাজি হয়ে গেল সে। জেসমিন হেসে টাইম বলে বেরিয়ে গেল কেবিন থেকে। পুনি পুনরায় পশুদের ট্রিটমেন্টে ব্যস্ত হয়ে পড়ল। পুনি আর জেসমিন এসে দাঁড়ালো এক হলের মতো জায়গার সামনে। পুনি চারিদিক পর্যবেক্ষণ করে বলল, এখানে মুভি হয় বলে তো মনে হচ্ছে না জেসমিন। কই এলাম আমরা? জেসমিন হেসে বলল, আরে মুভি কি লাইভ শো দেখাই, চলো। বলেই পুনিকে টেনে নিয়ে হলের ভিতরে ঢুকে বুকিং করা সিটে বসে পড়ল। পুনি হতভম্ব হয়ে চারিদিকের অ্যাম্বিয়েন্স পর্যবেক্ষণ করতে থাকলো। সামনে বক্সিং ম্যাচের রিং আর দর্শকদের মাঝে টান টান উত্তেজনা। পুনির আবার অস্বস্তি লাগলো। তার অ্যাকশন ভালো লাগে, তবে এরকম না। এরকম জানলে সে তো আগেই বারণ করে দিত জেসমিনকে। কিন্তু এখন কিছু করারও নেই। শো শুরু হয়ে গেছে, দর্শকদের উত্তেজনা বেড়ে চলেছে, সাথে জেসমিনেরও। পুনি আর কিছু বলার সাহস পেল না জেসমিনের উচ্ছ্বাস দেখে। চোখ বন্ধ করে বসে রইল। কিছুক্ষণের তো ব্যাপার, এইভাবে কাটিয়ে দেবে না হয়। তবে কিছু সময় অতিবাহিত হতেই চারপাশ থেকে উচ্চস্বরে রেহেবার নামটা প্রতিধ্বনিত হতেই ঝট করে চোখ খুলল সে। সামনে যা দেখল তাতে চোখ কপালে ওঠার মতো অবস্থা। রেহেবার অলরেডি রিংয়ের ভেতর, আগাম প্রস্তুতি চলছে বক্সিংয়ের। পুনির বুকটা হুট করে ধক করে উঠল। কেন এমনটা হলো সে নিজেও জানে না। কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরুও হলো। রেহেবার যেন আজ সমস্ত রাগ সামনের পার্টিসিপেন্টের উপর ঝাড়ছে। আগের ম্যাচটাতেও একজনকে আধমরা করে ছেড়েছে, এখন আরেকটার পূর্ব প্রস্তুতি চলছে। তার সাথে বেড়ে চলেছে অডিয়েন্সের গলার জোর। রেহেবার জপতে জপতেই গলা ফাটিয়ে দেবে যেন তারা আজ। রেহেবার ততই যেন জোশ পাচ্ছে লড়ার। সামনের প্রতিদ্বন্দ্বীকে দেখার সুযোগও দিচ্ছে না অ্যাটাক করার। হঠাৎই রেহেবারের চোখ আচমকায় পড়ল তার প্রিয় নারীর ভীত মুখশ্রীতে। দিন দুনিয়া ভুলে বসল সে আবার। তবে এবারে রেহেবারের চোখের সামনে জলজল করে উঠল সকলের দৃশ্যটা। অভিমানে ভারী হয়ে এলো বুকটা। সে অন্যমনস্ক হতেই যেন প্রতিপক্ষ লুটে নিল সেই সুযোগটা। পরপর কয়েকটা পাঞ্চ দিতেই রেহেবার রিংয়ের দড়িতে গিয়ে পড়ল। পুনির শ্বাসের গতি যেন বেড়েই চলেছে। রেহেবারকে এতক্ষণ দেখে যা মনে হলো সে ভীষণ দক্ষ প্লেয়ার। তবে এখন সুযোগ থাকার পরও সে লড়ছে না কেন? পূর্ণির চোখে আকুল উৎকণ্ঠা দেখা গেল এবার তাকে লড়তে বলার। রেহেবার পূর্ণির মুখের দিকে তাকালো বার কয়েক। পূর্ণির মুখে তাকে নিয়ে উৎকণ্ঠা দেখে প্রফুল্ল হলো হৃদয়। মুখের রক্ত হেসে থু করে ফেলে আবার উঠে দাঁড়ালো। এখনো তার সামনে সকালের আশরাফের ব্লাড পরিষ্কার করার দৃশ্য তার মানসপটে ভাসছে। সে চেয়েও এড়িয়ে যেতে পারছে না, বুকটা জ্বলছে এখনো। তাই সুযোগ থাকা সত্ত্বেও সে ঘুরিয়ে একটা পাঞ্চও মারল না। সে দেখতে চায় পূর্ণিতি কতটা চিন্তিত তার জন্য। প্রতিপক্ষকে দমন না করার জন্য সে যেন আরো পেয়ে বসল। আরো দুটো পাঞ্চ মারতেই রেহেবার মুখ থুবড়ে পড়ল নিচে। পূর্ণির আবার নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল সে ফাঁসছে, বড্ড বাজেভাবে ফাঁসছে। মাথা ঝিমঝিম করছে তার।
সে তো বুঝতেই পারছে না রেহেবার হঠাৎ করেই কেন অফ হয়ে গেল। তার চারপাশের কিছু খেয়াল রইল না, শুধু জোরে জোরে চেঁচিয়ে উঠল, ওয়েক আপ রেহবার, প্লিজ ওয়েক আপ। জেসমিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি ফ্রেন্ডবারকে পার্সোনালি চেনো পূর্ণি? পুনি কিছু বলার মতো অবস্থায় নেই, বড় বড় শ্বাস নিচ্ছে সে। কিছু বলতে পারলো না সে প্রত্যুত্তরে, তবে শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বোঝালো। জেসমিন অবাক হয়ে বলল, OMG, সত্যি কি মজা। কিন্তু পূর্ণি, রেইনবার আজ লড়ছে না কেন? আমি যতদিন ম্যাচ দেখেছি রেইনবারকে একবারও হারতে দেখিনি জানো, তবে আজ কেন? এই জবাব যে পূর্ণির কাছেও নেই। কেন সে মোকাবেলা করছে না, কেন রুখে দাঁড়াচ্ছে না? এত দুর্বল তো রেহেবার নয়, তাহলে কেন? রেহেবার আজ না লড়ার প্রতিজ্ঞা করলেও প্রিয় নারীর কান্নারত স্বর সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলো তার। শরীরের রক্ত যেন টকবক করে ফুটে উঠল। দেরি করলো না, রেফারির কাউন্ট পুরো হওয়ার আগেই উঠে দাঁড়ালো সে। এতক্ষণে শান্ত হল আবার যেন ফেটে পড়লো তার নাম ধরে। সামনের প্রতিদ্বন্দ্বী এবার যেন বেশি রেগে উঠল। পুনরায় একইভাবে প্রহার করতে এলে একটা হেড পাঞ্চ আর একটা পেটের পাশে পাঞ্চ দিতেই সে শুয়ে পড়ল নিচে। রেফারির কাউন্টে উঠল না। শেষমেশ রেহেবারকে বিজয়ী ঘোষণা করা হলো। রেহেবার পূর্ণির আনন্দিত মুখটা দেখে হালকা হেসে মাথা চেপে বসে পড়ল সামনে। পূর্ণি এবার ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। জেসমিন বলল, বাড়ি যাবে বলে দাঁড়ালে পূর্ণি, চলো এবার বেরোই, রাত হয়ে গিয়েছে। পূর্ণি এবার আমতামতা করে যাই হোক বলে কাটিয়ে জেসমিনকে ঘরে পাঠিয়ে দিল। তারপর নিজে দৌড়ে রেহেবারের কাছে গেল। মাথা থেকে ব্লিডিং হওয়ার জন্য চোখ তার হালকা নিভু নিভু। পূর্ণি আবার ভয় পেয়ে গেল। আবার অশ্রুখানা সে ভিড় করলো তার চোখে। হঠাৎ তার কি হলো কে জানে। সে রেহেবারের মুখটা দুহাতে তুলে বলল, চোখ বন্ধ করবেন না রেহবার, আমি এক্ষুনি আপনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। রেহেবার হাসল। যে তার হাসি মুখে তার, ঠিক কি যে তার বিশ্লেষণ না দিলেও চলে। থেমে থেমে বলল, লাগবে না পূর্ণিমা, আপনি যদি কিছুক্ষণ থাকুন এখানে তাতেই হবে। পূর্ণি শুনল না। জেদ জোর জবরদস্তি করে রেহেবারকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ট্যাক্সিতে উঠাতে চাইল। রেহেবার দিল না। নিজের গাড়ির চাবি ধরিয়ে দিল পূর্ণির হাতে। পূর্ণি চাবির দিকে একবার তাকিয়ে নিজের ড্রাইভ করে পার্কিং জোন থেকে এসে রেহেবারকে ধরে বসালো ড্রাইভিং সিটের পাশে। ড্রাইভ করে কিছু দূর যেতেই কাঁধে একটা ভারী কিছু অনুভব হতেই পূর্ণি চমকে তাকিয়ে দেখল রেহেবারের মাথা তার কাঁধে। চোখ দুটো তার বন্ধ। পূর্ণি ভয় পেল। সেন্সলেস হলো নাকি? এই ফাঁকা রাস্তায় ড্রাইভিং স্পিডটা একটু বাড়িয়ে দিল। সে হয়তো জানে না এইটুকুতেই আসলে রেহেবারের কিচ্ছু হয় না, যতটুকু হয় তাকে দেখে। আচ্ছা, একটু বেশি জেলাস হয়ে গেছে কি সে পূর্ণির প্রতি? এত কম সময় এত মায়া কেন? রেহেবারের ভাবতে ইচ্ছে হলো না আর। সে চুপচাপ অনুভব করতে ব্যস্ত এই সুখময় সময়টা। এই মুহূর্তে তার হঠাৎ করেই ইংলিশ গান ছেড়ে পুরনো গান গাইতে ইচ্ছে করছে। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো।